আজকের গল্পের শুরুটা কোরিয়ার মধ্যযুগ থেকে হয়, যখন আমরা সেখানকার রাজাকে পালিয়ে যেতে দেখি, কারণ তার সেনাবাহিনীকে শত্রুরা ধ্বংস করে দিয়েছে, যার কারণে এখন সে তার পুরো ধন সম্পদ নিয়ে সমুদ্রের পথে পালাচ্ছে। কিন্তু কোথায় পালাচ্ছে এটা আমাদের বলা হয়নি, এবং সে তার গন্তব্যে পৌঁছাতে পেরেছিল কিনা সেটাও বলা হয়নি। কিন্তু আপনারা চিন্তা করবেন না, গল্পের শেষে আপনারা এর উত্তর অবশ্যই পেয়ে যাবেন। এখন আমরা বর্তমান সময়ে ফিরে আসি, যেখানে আমরা কিছু চোরের দলকে দেখি, যাদের শাস্তি হিসেবে সমুদ্রের মাঝে এভাবেই ছেড়ে দেওয়া হয়েছে, যাতে তারা ক্ষুধা ও তৃষ্ণায় মারা যায়। তাদের নেতা মুন্সি তার লোকদের বলে যে তার সময় আসন্ন, কারণ তারা খাবার ছাড়া অনেক দিন কাটিয়ে ফেলেছে এবং এমন অবস্থায় বেঁচে থাকা অসম্ভব। কিন্তু বন্ধুরা, তাদের ভাগ্য ভালো ছিল যে তখনই সেখানে একটি জলদস্যুদের জাহাজ আসে, যার ক্যাপ্টেন একজন মেয়ে। সে এদের দেখে করুণা করে এবং তাই তাদের নিজের জাহাজে ডেকে নেয়, তাদের খাবার দেয়। এভাবেই দিন, মাস এবং বছর কেটে যায়। কিন্তু প্রতিদিন একই খাবার খেয়ে ওই চোরদের মধ্যে একজন বিরক্ত হয়ে আরেকজনকে বলে যে, তোমরা আসলে জলদস্যু নাকি বোকা? তোমরা কি প্রতিদিন একই খাবার খেয়ে বিরক্ত হও না? ওই জলদস্যু বলে যে, আমরা আসলে শুধু জাপানি জাহাজই লুট করি। এটা শুনে সেই চোরটি বলে যে, এটাই তোমাদের সবচেয়ে বড় ভুল। এভাবে তোমরা সব সময় এই সমুদ্রেই ভটকতে থাকবে, কখনো কিছু অর্জন করতে পারবে না। এই কথাগুলো বলেই সে খাবারটা ঢেকে ছুঁড়ে ফেলে দেয়। এটা ইয়োরাং দেখতে পায় এবং রেগে গিয়ে জিজ্ঞেস করে যে এই খাবার কে ছুঁড়ে ফেলেছে। চোরটি বুক ফুলিয়ে বলে যে আমি। এর মধ্যে মুন্সি এসে পরিস্থিতি ঠান্ডা করে, কারণ সে ভালো করে জানে যে এই জাহাজটা ইয়োরাংয়ের, সেই এর ক্যাপ্টেন, তাই তার কথা মানতেই হবে, নইলে সে নিজের লোকদের দিয়ে এদেরকে মেরে ফেলবে। এ সময় তারা দূর থেকে একটি জাপানি জাহাজ আসতে দেখে। এটা দেখে সবাই খুব খুশি হয়, কারণ এখন তাদের এটি লুট করার সুযোগ মিলবে। সবাই বলতে থাকে যে কে কি লুট করবে, কিন্তু শুধু মুন্সি বলে যে সে একাই সেই জাপানি জাহাজে যাবে এবং সবাইকে মেরে ফেলবে, কারণ সে তলোয়ার চালানোয় খুব দক্ষ। তার এই কথা শুনে ইয়োরাং হাসতে থাকে, কিন্তু সে তাকে একটা সুযোগ দেয়, বলে ঠিক আছে, তুমিই প্রথমে যাও। এবার যখন জাহাজটি কাছে এলো, সে সেটার উপর ঝাঁপ দেয়। তারপর সে তার কৌশল দেখানো শুরু করে এবং প্রমাণ করে যে সে সত্যি তলোয়ার চালাতে দক্ষ। এর মধ্যে ইয়োরাং এবং তার বাকি লোকেরাও সেই জাহাজের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং সবাইকে মেরে ফেলে। কিন্তু যখন তারা তল্লাশি চালায়, তখন সেই জাহাজে একটি কানাকড়িও পায় না। এতে সবার মুখ হতাশ হয়ে যায়, কারণ অনেক দিন পর তারা এই জাহাজটিকে তাদের দিকে আসতে দেখেছিল। এখন কে জানে এই সুযোগ আবার কবে আসবে, কিন্তু তাদের কাছে তো খাবারও কিছু নেই। তাই ইয়োরাং সেই লোকদেরকে রেগে জিজ্ঞেস করে যে তারা খাবার ও পানি ছাড়া সমুদ্রে কি করছিল। তখন তাদের মধ্যে একটি ছেলে উঠে বলে যে আসলে তারা একটি ধন সম্পদের হোজে ছিল, যা আজ থেকে বহু বছর আগে এই সমুদ্রের কোনো এক কোণে হারিয়ে গিয়েছিল। এখানে সেই কোরিয়ান রাজার ধন সম্পদের কথা বলা হচ্ছিল, যা সেই জাহাজে বোঝাই ছিল। ছেলেটি জানায় যে তারা পথ হারিয়ে ফেলেছে, তাই এখন তারা বুঝতে পারছে না, কিন্তু আমাদের মেরে ফেলবেন না। তখন ইয়োরাং একটি চুক্তি করে, তাদের জীবনের বিনিময়ে তাদের সেই ধন সম্পদের মানচিত্রটি দিতে হবে। তারা রাজি হয়ে যায়, কারণ জীবনের চেয়ে মূল্যবান আর কিছুই নেই। এবার নিচে আসার পর ইয়োরাং কিছু লোকের সাথে বসে কথা বলে এবং তারপর সেই মানচিত্রটি খোলা হয়। সেটি দেখে সবার মনে একটা লোভ জাগে, যদি তারা এটা পেয়ে যেত। ইয়োরাংয়ের মনেও একই কথা আসে, যদি সেই জাপানিরা যে ধন সম্পদের কথা বলেছিল সেটা পাওয়া যেত, তাহলে তার ভাগ্য বদলে যেত। তাই সে সবাইকে বলে যে এখন আমাদের এটি খুঁজতে হবে এবং এটাই আমাদের লক্ষ্য। অনুসন্ধান শুরু হয়। প্রথম ধাপ ছিল একটি দ্বীপ, যেখানে তারা সামনের পথের বিষয়ে জানতে পারবে, এবং এর জন্য তাদের সেই দ্বীপের সবচেয়ে উঁচু চূড়ায় থাকা একটি গুহার কাছে যেতে হবে। এরা সবাই সেই দ্বীপে পৌঁছায়। সেখানে গিয়ে মুন্সি একটি ষাঁড় দেখতে পায়। তখন সে বলে যে সে বছরের পর বছর সি ফুড খেয়ে বিরক্ত হয়ে গেছে, তাই সে নিজের খাবারের ব্যবস্থা করতে যাচ্ছে। যদিও বাকি লোকেরা তাকে বাধা দেয়, বলে এমনটা করো না, কিন্তু তার নিজের ওপর খুব অহংকার ছিল, সে সব কাজ একাই করতে পারবে। তারপর কি হবে, সেই অহংকারই তাকে ডুবিয়ে দেয়। সেখানে শুধু একটি ষাঁড় নয়, বরং পুরো একটি পাল ছিল, যার মধ্যে সে একা ফেসে যায়।
তার ভাগ্য ভালো ছিল যে সে নিচে পড়ে যাওয়া থেকে বেঁচে যায়, কিন্তু এখানে তার ভাগ্য আরও বেশি ভালো ছিল। যেই সে নিচে পড়ে একটি গাছের ওপর ঝুলে যায়, যার মাথায় একটি হাতির দাঁত গাঁথা ছিল। হ্যাঁ, এটাই তার পরের গন্তব্যের চাবি, কারণ এর ওপর পরের মানচিত্রের বিষয় লেখা আছে। এটা দেখার পর ইয়োরাং খুব খুশি হয়, কারণ এটা তাদের গন্তব্যের আরও এক ধাপ কাছে নিয়ে যাবে। কিন্তু এখানে মুন্সি মনে করে যে তার লোকেরা এখন তার কথা শুনছে না, যার কারণে সে ইয়োরাংয়ের সাথে ঝগড়া করে এবং বলে যে এখন থেকে সেই ক্যাপ্টেন। কিন্তু কেউ তার কথা শোনে না, কারণ ইয়োরাংকে ক্যাপ্টেন হিসেবে সবার বেশি ভালো লাগে। সে কোনো সিদ্ধান্ত রাগের মাথায় নেয় না, এবং এটাই একজন নেতার পরিচয় ছিল। এই কারণে মুন্সি রেগে গিয়ে সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর বাকি লোকেরা সেই জাহাজে ফিরে যায়। কিন্তু যখন যাওয়ার সময় আসে তখন ইয়োরাং কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করে, যদি তার সিদ্ধান্ত বদলে যায়। কিন্তু সে ছিল একরোখা মানুষ, সে সেই দ্বীপেই থেকে যায়। এর মধ্যে তার কাছে একজন লোক এসে জানায় যে আমাদের থেকে সেই হাতির দাঁতটি চুরি হয়ে গেছে। এটা শুনে তার ইয়োরাংয়ের ওপর সন্দেহ হয়, কারণ এখন শুধু তাকেই সন্দেহ করা যাচ্ছে। তাই সে দ্রুত সেই দ্বীপের দিকে ফিরে আসে এবং তাকে খুঁজতে শুরু করে। অনেকক্ষণ পর ইয়োরাং তাকে একটি কাঠের কুঁড়ে ঘরে খুঁজে পায়। সেখানে সে তাকে খুব মারধর করে এবং জিজ্ঞাসা করে যে কেন সে সেই হাতির দাঁতটা চুরি করেছে। এটা শুনে সে পরিষ্কার অস্বীকার করে, বলে দাঁতটা তার কাছে নেই, বরং মাইকির কাছে আছে। কিভাবে সেটা সে নিজেই জানায়। আসলে কিছু সময় পর সে সেই জাহাজে এসেছিল, তখন মাইকি তাকে মিথ্যে সান্ত্বনা দিয়েছিল। সে বলেছিল যে তারা দুজনে মিলে সেই ধন সম্পদ তোমাদের আগে পেয়ে যাবে এবং শহরের দিকে চলে যাবে। কিন্তু যখন তোমরা দুজনে সেটা নিয়ে দ্বীপে এলে, তখন আমার ঘুমিয়ে পড়ার পর সে সেই দাঁতটা নিয়ে পালিয়ে গেল। এটা শুনে ইয়োরাংয়ের খুব রাগ হয়, কারণ শুরু থেকেই তার মুন্সির ওপর সন্দেহ ছিল, কিন্তু তার নিজের লোক এমনটা করবে এটা সে কখনো ভাবেনি। অন্যদিকে আমরা একজন জেনারেলকে দেখি যে রাজার সাথে এই ধন সম্পদের বিষয়ে কথা বলছে, এবং এও জানাচ্ছে যে সে সেখানে পৌঁছানোর পথ জানে। সে খুব শীঘ্রই সেটা পেয়ে যাবে। এখানে মাইকি রাজপরিবারের কাছে পৌঁছায়, সে তাদের সব কিছু জানায়। তাদের পরিবারের পূর্বপুরুষরা সমুদ্রের কোনো এক অংশে একটি খুব বড় ধন সম্পদ লুকিয়ে রেখেছে, কিন্তু সেই রাজপরিবারের কোনো সদস্যই বিশ্বাস করে না, কারণ এখন তো তাদের কাছে কিছুই নেই, না কোনো সেনা, না কোনো টাকা। তাই যদি এমন কিছু থেকেও থাকে, তারা কখনো সেখানে পৌঁছাতে পারবে না। এ সময় সেখানে ইয়োরাং এবং মুন্সি পৌঁছায়। তারা মাইকির থেকে জোর করে সেই ধন সম্পত্তি ছিনিয়ে নেয়। সেই দরবারে তখন কোনো সেনা ছিল না, তাই তাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন পড়েনি। তাই তারা খুব সহজেই সেটা নিয়ে নিজেদের জাহাজে ফিরে আসে, সাথে সেই রাজপরিবারকেও তুলে নিয়ে আসে। কিন্তু ফিরে আসার পর মুন্সি এবং ইয়োরাংয়ের মধ্যে আবার ঝগড়া লাগে। সে তার থেকে সেই হাতির দাঁতটি ছিনিয়ে নেয় এবং সমুদ্রে ফেলে দেওয়ার কথা বলতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সে সেটা তাকে ফিরিয়ে দেয়। এই সময় আমরা এও জানতে পারি যে সে কোথাও না কোথাও তাকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু নিজেকে সবচেয়ে বড় প্রমাণ করার তাড়ায় সে অনেক সময় এমন কাজ করে ফেলে যাতে সবার এমন মনে হয় যে সেই সবচেয়ে বড় এবং সেই তাদের নেতা। যাই হোক, এর শাস্তি তো সে পেয়েই যায়। এর মধ্যে আমরা অন্যদিকে সেই জেনারেলকে দেখি যে তখনও সেই রাজার সাথে কথা বলছে। সেটা শুনে রাজা রেগে জিজ্ঞেস করে, তুমি এত বিশ্বাস নিয়ে কিভাবে বলতে পারো যে তুমি সেই ধন সম্পত্তি পেয়ে যাবে? তখন জেনারেল জানায় যে যে রাজার সেই ধন সম্পত্তি ছিল সে আসলে কোরিয়ান সাম্রাজ্যের বংশধর ছিল, কিন্তু তার মনে সবসময় একটা ভয় ছিল যে কেউ তার থেকে এই বংশের ধন সম্পত্তি ছিনিয়ে নেবে। তারপর একদিন তার এই ভয় সত্যি হয়, যখন তার রাজ্যে হামলা হয়। সেই সময় সে সেই পুরো ধন সম্পত্তিটি একটি জাহাজে বোঝাই করে। এই বিষয়ে সে শুধু তার স্ত্রীকে জানিয়েছিল যে সে কোথায় যাচ্ছে। তাই আমি কিছু বছর পর তার স্ত্রীকে বন্দী করে ফেলি এবং তাকে অনেক যন্ত্রণা দেওয়ার পর সে শেষ পর্যন্ত সেই ধন সম্পদের ঠিকানা আমাকে জানিয়ে দেয়। এই সব শোনার পর এবার সেই রাজা তার সেনাদলের সাথে বেরিয়ে পড়ে, কারণ তার সেই জেনারেলের কথায় বিশ্বাস হয়ে গিয়েছিল। এখানে জাহাজে থাকা লোকেরা সেই হাতির দাঁতের ওপর কাপড় বেঁধে সেটার ওপর লেখা ভাষা বোঝার চেষ্টা করে, কিন্তু তারা কিছুই বুঝতে পারছিল না যে কি লেখা আছে। তখন মুন্সি তাদের থেকে সেই কাপড়টি নিয়ে নেয়, কারণ সে সেই ভাষা জানত। সে জানায় যে ধন সম্পদে পৌঁছানোর রাস্তা একটি নদীর মধ্য দিয়ে যায়, যা সমুদ্রের নিচ দিয়ে প্রবাহিত হয়।
আর এই জায়গাটা সেখানে আছে যেখানে একটি পাথরের নিচে সমুদ্র প্রবাহিত হয়। কিন্তু একটি কথা মনে রাখতে হবে যে নিজের লোভ এবং ছলচাতুরি পেছনেই ছেড়ে আসতে হবে, কারণ এই ধন সম্পত্তি শুধু তাকেই মেলে যার মধ্যে অন্যদের সাহায্য করার ইচ্ছা আছে। এটা শুধু তারই জন্য লুকানো হয়েছে। এটা শোনার পর মুন্সি হাসতে থাকে, কারণ তার চেয়ে বড় চোর এই পৃথিবীতে আর কেউ নেই। তাহলে কি সে সেই সোনা অর্জন করতে পারবে? যাই হোক, এখানে ইয়েওরাং জানায় যে সে এমন একটি জায়গা দেখেছে যা এখান থেকে 40 মাইল দূরে দক্ষিণে আছে। তাই এবার এরা দ্রুত সেই দিকে এগোতে শুরু করে। আর অন্যদিকে জেনারেল এবং তার লোকেরাও নিজেদের ঠিক করা পথে চলতে থাকে। দুদিন পর এই লোকেরা সেই জায়গায় পৌঁছায় যেখানে একটি বিশাল পাথর ছিল, যার নিচে অনেক ঘূর্ণিস্রোত প্রবাহিত হচ্ছিল। সেগুলো দেখে ইয়েওরাং বলে যে আমার পুরো বিশ্বাস আছে যে আমরা নিচে অবশ্যই কিছু পাব। তাই একে একে এই লোকেরা নিজেরাই নিচে ঝাঁপ দিতে শুরু করে, যেখানে তারা অনেক জেলিফিশ দেখতে পায় যেগুলো একটি আলোর দিকে এগিয়ে যাচ্ছিল। সেগুলোর পিছু পিছু গিয়ে এরা একটি গর্তের বাইরে চলে আসে। এটা আসলে একটি গুহা ছিল যেখানে তাদের পুরো বিশ্বাস ছিল যে কিছু না কিছু অবশ্যই আছে। কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও তারা কিছুই পায় না। এতে সবাই হতাশ হয়ে যায়। তখনই মুন্সির চুল বাতাসে নড়ে ওঠে এবং সে বুঝতে পারে যে সেই গুহার ওপারেও কিছু আছে। কিন্তু সে এই বিষয়ে কাউকে কিছুই জানায় না, বরং উল্টে ইয়েওরাংয়ের মজা করা শুরু করে। বলে যে সে কেমন নেতা যে নিজের লোকেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। সে তাকে খুব অপমান করে, যা ইয়েওরাংয়ের একজন সঙ্গীর সহ্য হয় না। তাই সে তাকে মারতে হাত তোলে, কিন্তু মুন্সি তাকে তুলে সেই দিকে ছুঁড়ে ফেলে দেয় যেখান থেকে বাতাস আসছিল। এবার তার ধাক্কায় সেখানকার রাস্তা খুলে যায় এবং এর ভেতরে একটি লম্বা গুহা ছিল যা অনেক পুরনো হওয়ায় এখন দুর্বল হয়ে গিয়েছিল। তাই তাদের সতর্ক থাকতে হবে, কারণ সেটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এবার দূরে গিয়ে তারা কিছু সিন্দুক পায়। সেগুলো খোলার পর সবার মুখ খুশিতে লাল হয়ে যায়, কারণ তাতে প্রচুর পরিমাণে রূপা ভরা ছিল। কিন্তু শুধু রূপা কেন, সোনা কোথায়? এটাই মুন্সির মনে প্রশ্ন ছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে সোনা এখানে নেই, শুধু রূপা আছে। এর মধ্যেই হঠাৎ কেউ তাদের ওপর হামলা করে, যার কারণে সেখানে বেশ কয়েকবার জোরদার বিস্ফোরণ হয় এবং তাদের কিছু সঙ্গী আহতও হয়। এটা ছিল জেনারেল এবং তার সেনার কাজ, যারা এখানে পৌঁছে গেছে। এখন তারা সেই হাতির দাঁতটা ছিনিয়ে নিতে চায়, কিন্তু ইয়েওরাং এবং বাকি লোকেরা এমনটা হতে দেয় না। এর মধ্যে যখন জেনারেল প্রথমবার মুন্সিকে দেখে, প্রথম দেখাতেই তাকে চিনতে পারে, কারণ তাদের দুজনের একটি পুরনো অতীত আছে। আসলে বন্ধুরা, তারা দুজনেই প্রথমে একই সেনাদলে ছিল। মুন্সি সেখানেই তলোয়ার চালানো শিখেছিল, কিন্তু তার লড়াই করার পদ্ধতি আলাদা ছিল। সে কোনো কারণ ছাড়া লোকেদের মারত না, কিন্তু জেনারেল সে নিজের শক্তি দেখানোর জন্য যে কাউকে মেরে ফেলতে পারে। তাই মুন্সি সেই সেনা ছেড়ে দিয়েছিল। এখন বর্তমান সময়ে তারা দুজনে লড়াই করছে, আর বাকি লোকেরা নিজেদের জাহাজে ফিরে এসেছে, কিন্তু তারা চলে যায়নি, বরং মুন্সির জন্য অপেক্ষা করছিল। এর মধ্যে আমরা মুন্সিকে দেখতে পাই যে শেষ পর্যন্ত জেনারেলের কাছে হারতে থাকে এবং তাই নিজেকে সেই রূপার সিন্দুকগুলোর সাথে বেঁধে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু তার পেছনে পেছনে জেনারেলও ঝাঁপ দেয়, তবে শ্বাস না নিতে পারার কারণে সে উপরে চলে আসে, আর মুন্সি যে এখন পানির গভীরে চলে যাচ্ছে। তখনই ইয়েওরাং সময় মতো এসে তার জীবন বাঁচিয়ে নেয় এবং সেই দড়িটি কেটে দেয় যা দিয়ে সে বাধা ছিল। গুহায় জেনারেল সেই পতাকাটি পেয়ে যায়, যার ওপর আসল ধন সম্পদের মানচিত্র আঁকা ছিল। যদিও সেই পতাকাটি এই লোকেরাও দেখেছিল, কিন্তু তারা সেটা আনতে ব্যর্থ হয়। তখন ইয়েওরাং বলে যে আমাদের আবার নিচে যাওয়া উচিত, কিন্তু কিছুজন বলে যে হতে পারে সেই পতাকাটি মাইকির কাছে আছে। তাই তারা তাকে বেঁধে ফেলে, জোর করে তাকে বলতে বলে যে তার কাছে সেটি আছে। তখন সে বলে যে তার কাছে এমন কোনো পতাকা নেই, কিন্তু হ্যাঁ, সে সেই জায়গাটি জানে যার কথা সেই মানচিত্রে বলা আছে। আমি ছোটবেলায় সেখানে গিয়েছিলাম। আসলে বন্ধুরা, মাইকি ছোটবেলা থেকেই জলদস্যুদের সাথে থেকেছে। তার আগেও সেখানে যাবার সুযোগ হয়েছিল। তার কথা ছিল যে সেখানে অনেক বিদ্যুৎ চমকায়। কিন্তু ইয়েওরাং বলে যে আমরা সেখানে যাব, আমরা সেখানে অবশ্যই যাব। কিন্তু মাইকির একটি শর্ত ছিল যে তাকে জাহাজের ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হোক। অনেকক্ষণ ভাবার পর ইয়েওরাং রাজি হয়ে যায় এবং তাকে ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয়।
সে সবার জন্য খাবারও বানিয়েছিল এবং সেই খাবার কোনো গোবর থেকে কম ছিল না। কিন্তু মুন্সি সেই গোবরের মধ্যেও ফুল দেখতে পায়, কারণ সে তার প্রেমে অন্ধ হয়ে গিয়েছিল। অনেক লম্বা যাত্রার পর এই লোকেরা অবশেষে সেই জায়গায় পৌঁছায় এবং যেই মাইকি বলল অনেক বিদ্যুৎ চমকায়, এটা ঠিক তেমনই ছিল। এই জায়গাটি কোনো ভীতিকর স্বপ্নের চেয়ে কম ছিল না। ক্রমাগত বিদ্যুৎ চমকানোর কারণে তাদের জাহাজের অনেক ক্ষতি হয়। আর অন্যদিকে জেনারেলও তার লোকেদের সাথে এগিয়ে যাচ্ছিল, কিন্তু সে তার জাহাজের ওপর ঘুড়ি বেঁধে রেখেছিল, যার কারণে বিদ্যুৎ তার ওপর পড়ছিল না। যাই হোক, এবার এই লোকেরা সেই দ্বীপের সমুদ্র সৈকতে পৌঁছায়। সেখানে মুন্সি মাইকিকে খোঁচা দিয়ে জিজ্ঞেস করে যে ক্যাপ্টেন, এখন আমাদের কি করতে হবে? কিন্তু সে তো কিছুই বুঝতে পারছিল না। এর মধ্যে সেই ইয়েওরাংকে দেখে যে দূরে একটি পাহাড়ের ওপর ক্রমাগত বিদ্যুৎ পড়ছে, তাই হয়তো সেখানেই কিছু আছে, এবং তাই মুন্সি একাই উপরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এখানে মাইকির অহেতুক আদেশে সবাই বিরক্ত হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে একটি কাজের জিনিস দেখতে পায়। সে দেখে যে একটি পেঙ্গুইন তার মুখে একটি সোনার বিস্কিট নিয়ে কোথাও যাচ্ছে। এই জিনিসটা সে অন্যদেরও দেখায় এবং তারা দেখে অবাক হয়ে যায়। এর মধ্যে মুন্সি যে ওপরে পৌঁছে গেছে, সেখানে সে দেখে যে অনেকগুলো বর্ষা গাথা আছে, সেগুলোর উপরেই বারবার বিদ্যুৎ পড়ছে। এর মধ্যে সেখানে জেনারেল এবং তার লোকেরা আসে। তখন সে সেখানেই লুকিয়ে পড়ে। কিন্তু যখন জেনারেল সেই বর্ষাগুলো দেখে, তখন সেগুলোর ওপর কোরিয়ান সাম্রাজ্যের পতাকা দেখতে পায়। সেটা দেখে সে বুঝে যায় যে এর নিচেই সেই জিনিসটা আছে যার তারা খোঁজ করছে। কিন্তু তার বর্ষাগুলো বের করার আগেই সেখানে দ্রুত বিদ্যুৎ পড়তে থাকে। এতে অনেক লোক মারা যায়। তাও সে সেই বর্ষাটি বের করে ফেলে। তারপর তার নিচে খনন করা শুরু করে এবং এই সময় সে একটি কফিন পায়, যেটা খোলার পর শুধু একটি ড্রাগন মুখ ছিল। তখনই একজন সৈন্যের নজর মুন্সির ওপর পড়ে যায়। সে তার দিকে তীর চালাতে শুরু করে, যা থেকে বাঁচতে সে নিচে পড়ে যায়। ওদিকে মাইকি সেই পেঙ্গুইনকে বাঁচাতে গিয়ে পানিতে পড়ে যায়। তখন হুড়োহুড়িতে সেই মাস্কটি পানিতে পড়ে যায়, যেখানে আগেই মাইকি ছিল। সেই মাস্কটিও তার হাতে লেগে যায়। কিন্তু তখনই তার সামনে একটি গুহার ওপর নজর পড়ে, যা ঠিক সেই মাস্কটির মতোই ছিল। এর মানে পরিষ্কার ছিল যে এর ভেতরেই সেই অমূল্য ধন সম্পত্তি আছে যা তারা এত সময় ধরে খুঁজছিল। বন্ধুরা, গল্প এখনও শেষ হয়নি। আসল মজা তো এবার আসবে, কারণ এখন মাইকির হাতে সেই জাহাজটি লেগেছে, যা পুরো সোনায় ভরা ছিল। এটি সেই জাহাজ ছিল যা কোরিয়ার রাজা এখানে লুকিয়ে রেখেছিল। কিন্তু তখনও ওপরে তাদের দুজনের লড়াই শেষ হয়নি। অনেকক্ষণ একে অপরের সাথে লড়াই করার পর শেষ পর্যন্ত মুন্সি চালাকি করে জেনারেলকে বিদ্যুতের আঘাতে মেরে ফেলে এবং নিজে এই যুদ্ধে জিতে যায়। সবাই নিচে চলে আসে। সেখানে তারা নিজেদের জয়ের আনন্দ উদযাপন করে এবং সাথে সেই ধন সম্পদ পাওয়ারও, কারণ এরা সবাই কোটিপতি হয়ে গেছে। তাদের কাছে এখন এত সোনা আছে যে তারা কয়েক প্রজন্ম বসে আরাম করে খেতে পারবে। এর মধ্যে মুন্সি এবং ইয়েওরাং একে অপরকে চুমুও খায়। এতে সেখানে উপস্থিত সবাই জেনে যায় যে তারা দুজনে একে অপরকে ভালোবাসে, এবং এভাবেই এই গল্প এখানেই শেষ হয়। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের মন্তব্য করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।